ওকে, তাহলে শুরু করি। বহুপদী চ্যাপ্টার, তাই তো? হ্যাঁ, আমি ফিজিক্স চ্যাপ্টার আছে, এটা বলছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়াল যেটা আমাদের পড়তে হবে, যেটা ফোর্থ চ্যাপ্টারে আছে। তো সেটা কি, যে তুমি নামটা শুনেই বুঝতে পারতেছো, অনেক আমাদের আহ বহুপদী অনেকগুলো পদ থাকবে, ঠিক আছে? তো আমরা বহুপদী কিরকম জিনিস নাম বলতে পারি? ধরে নাও আমরা, আমি যদি কয়েকটা লিখি, তোমার হচ্ছে আমি কয়েকটা সমীকরণ লিখবো, ঠিক আছে? সমীকরণ লিখবো। তো ধরো না, আমি কয়েকটা সমীকরণ এরকম লিখলাম: 5x³ - 2x² + 3x। এরকম একটা রাশি লিখতেছি, সমীকরণ না, ধরুন একটা রাশি লিখলাম। তারপর আমি লিখলাম হচ্ছে 5x⁴ 2√x + x + 1। তারপর আমি লিখলাম হলো x y³ √y x + 6। এরকম আমি তিনটা সমীকরণ, তিনটা রাশি লিখছি। তো এই তিনটা রাশিতেই আমার পদ আছে অনেকগুলো। তো এখন তুমি আমাকে জাস্ট এইটুকু বলবা যে, দাঁড়াও, হ্যাঁ, এটুকু বলবা যে প্রথম রাশিটাতে কয়টা পদ আছে। পদ তুমি চিনো কিনা? হ্যাঁ, প্রথম রাশিতে কয়টা পদ আছে এটা তুমি বলবা। কয়টা পদ আছে? পদ, পদ সংখ্যা কয়টা? তিনটা। এইটা, এইটা, আর এইটা। পদ সংখ্যা কোনগুলা? যাদেরকে তুমি প্লাস মাইনাস দিয়ে আলাদা করে রাখছো, তারা এক একটা পদ। একটা রাশিতে যাদেরকে প্লাস মাইনাস করে আলাদা করো, তারা এক একটা পদ। তাহলে পরের রাশিতে এখানে চারটা পদ আছে, ঠিক আছে? এইটা হচ্ছে পদের ব্যাখ্যা। এখন কথা হলো যে এইগুলোর মধ্যে, এটার মধ্যে আমি একটা বহুপদী করছি আর বাকি দুইটা বহুপদী না। এখন কোনটাকে আমি বহুপদী বলবো আর কোনটাকে আমি বহুপদী বলবো না, কোন রাশিটাকে বহুপদী বলা হবে আর কোনটাকে বলা হবে না, সেটা আমরা ডিফাইন কিভাবে করবো? তাহলে বহুপদীর সংজ্ঞা আমাকে বুঝতে হবে। বহুপদীর সংজ্ঞাটা কি? দেখো, বহুপদী যদি হতে হয় তাহলে তোমার রাশিটার যে চলক গুলা থাকবে, তোমার একটা রাশিতে তো চলক থাকে, তাই না? সরি, এই দুটা জিনিস তোমাকে মিট করতে হবে। যে ওই বহুপদী রাশি, সরি, যে রাশিটা তুমি নিয়ে কাজ করতেছো, তার যেই পদগুলো আছে সেই পদে তো চলক থাকবে, এক একটা পদে এক একটা চলক থাকে। তো সেই চলকের ঘাতটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, দ্যাটস দ্য ফার্স্ট কন্ডিশন। পরে মানে তোমার একটা সমীকরণকে বহুপদী হতে হলে ফার্স্ট কন্ডিশন হলো যে ওর চলকগুলো, যতগুলো চলক আছে এই প্রত্যেকটা পদে, সেই চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, চলকগুলো ঘাত যাতে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো একটু বলো তো, সর্ব, কাদেরকে আমরা বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা? জলদি বলো, বলো, কাদেরকে পূর্ণ সংখ্যা হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। 0, 1, 2, 3, এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা মানে কি? -1, -2, -3, এরকম 0, তারপর 1, 2, 3। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে ঋণাত্মক গুলা বাদ দিয়ে যতগুলো আছে, মানে 0 সহ 1, 2, 3 এগুলো। তার মানে ঘাতটা হতে হবে এটা। দ্বিতীয় যে সত্যটা, সেটা হচ্ছে যে পদ সংখ্যা, রাশিটা যে নিচ্ছ, সেটা পদ সংখ্যা যাতে সসীম হয়।
এটা একটা। তো এটা এই দুইটা যদি শর্ত মিট আপ করে, তাহলে আমরা ওটাকে বলবো বহুপদী। ওই রাশিটাকে বলবো বহুপদী। তাহলে আমাকে বলো এই তিনটার মধ্যে বহুপদী কোনটা? এটা হবে কিনা প্রথমটা? এটাও হবে না, এটা কেন হবে না? এই চলকগুলো দেখো তো, y এর উপর পাওয়ার কি আছে? রুট, মানে 1/2। তারপর দেখো এখানে দেখো x টু দি পাওয়ার 1/3, এগুলো কি পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা না? তার মানে এরা বহুপদী হবে না, শুধুমাত্র প্রথমটাই বহুপদী হবে। এই আর কি। তাহলে এখন হচ্ছে তোমার যদি এমসিকিউ তে কোনোদিন আসে নিজের চারটা অপশনের মধ্যে কোনটা বহুপদী, তুমি এই দুইটা সত্য মিট করে বলতে পারবে না? বলা বলা পারা উচিত। এই আর কি। ঠিক আছে, এখন কয়েকটা টেকনিক্যাল আসে, ওগুলা দেখ। যেমন ধরে নাও এমনি নর্মালি দিলে তুমি পারবা, যেগুলো আমার কঠিন হতে পারে বা একটু চিন্তা করতে, যেমন 5 নিলাম একটা, তারপর হলো একটা নিলাম হলো ধরে নাও কি নেওয়া যায়, 5 নিলাম একটা, আর একটা ধরুন এরকম নিলাম সাইন এক্স, আর আরেকটা নিলাম হলো ধরে নাও e টু দি পাওয়ার এক্স। তো তুমি আমাকে বলো 5 কি বহুপদী? 5 বহুপদী। কেন বহুপদী? কারণ হলো যে 5 এটাকে আমরা তো এরকম ভাবে চিন্তা করতে পারি, এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরোর মান 1। তাহলে এটা একটা রাশি, যদিও এই রাশিতে পদ একটাই, দ্যাট ইজ 5। তো 5 এক্স টু দি পাওয়ার জিরো, এক্স এর উপর পাওয়ার কত, চলকটার উপর পাওয়ার কত, শূন্য। সেটা মিট করছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা বহুপদী। বুঝছো? সাইন এক্সটা কি বহুপদী? সাইন এক্সটা বহুপদী না। কেন না? কারণ হলো সাইন এক্স কে যদি আমি একটু বীজগাণিতিক নিয়ে যাই, তাহলে আমরা একটা ধারা পড়ি সাইন এক্স এর, দ্যাট ইজ এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল। এরকম করে একটা ধারা পড়ছিলাম না? এরকম করে ধারা পড়ছিলাম। এখন এই ধারা তো অসীম পর্যন্ত যায়। তো এটা এমন একটা রাশি যেটা অসীম পর্যন্ত গেছে, তাই সেকেন্ড যে সত্যটা সেটা মিট করে না। মিট না করলে এটা বহুপদী না। সেম গোস ফর ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা লিখতে পারি এবার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে লিখতে পারি। করে করে এটাকেও তো অসীম পর্যন্ত নেওয়া যায়, তাই এটাও আমাদের বহুপদী হবে। তো এটা আর কি, বহুপদী হবে কি হবে না এটা হচ্ছে শর্ত। এখন তুমি আমাকে বলো সাইন সাইন 90 ডিগ্রি, এটা কি বহুপদী হবে কি হবে না? সাইন 90 ডিগ্রি হবে। কেন হবে? মনে হচ্ছে আচ্ছা। প্রথমটা কিভাবে মানলো? সাইন 90 ডিগ্রি সলভ তো আমি দেখতে পাচ্ছি না। দেখো সাইন 90 ডিগ্রি তোমাকে যখন দিছে তখন তুমি তো এইভাবে সাইন 90 ডিগ্রি মান ওয়ান, কত মান, কত ওয়ান না? তো ওয়ান, ওয়ান তো একটা ধ্রুবক পদ। তো ধ্রুবক পদটাকে এইভাবে চিন্তা করে এক্স টু দি পাওয়ার জিরো, তো এটা একটা বহুপদী। ঠিক আছে, বহুপদী। সাইন এক্স দিলে একটা বহুপদী হবে। মানে এইটা আর কি, এই যে যেমন এইগুলা ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, তারপর হচ্ছে কজ এক্স, হ্যাঁ, তারপর হচ্ছে টেন এক্স, তারপর হচ্ছে এলএন এক্স, এরা হচ্ছে বহুপদী না। কারণ এদের নির্দিষ্ট সবারই এক একটা ধারা আছে, যেগুলো সসীম পর্যন্ত, সরি অসীম পর্যন্ত যায়। সেইটা গেল। এটা বলো তো, এটা কি ই টু দি পাওয়ার এল এন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2 দিলাম, এটা কি বহুপদী হবে? কেন হবে না? এটা বহুপদী। কারণ দেখো ই টু দি পাওয়ার এল এন অফ সামথিং মানে কি ওইটাই,
এটা অনেকবার আমরা দেখছিলাম। স্ক্রিন কি হয়ে গেছে, অফ হয়ে গেছে? e টু দি পাওয়ার ln x কে আমরা x লিখতে পারি না? এই সূত্র তো আমরা পড়ছি। তাহলে এইটা মানে কি? এটা মানে এইটাই। সেইটা তো বহুপদী। স্ক্রিন কি অফ হয়ে গেছে তুমি বললা নাকি কিছু অন্য কিছু বললা? বুঝতে পারলাম না তোমার কথা। তাহলে এই লাস্টে যেটা বলছি সেটা বুঝছো? লাস্টে আমি একটা কথা দিয়েছিলাম যে ওটা বুঝছো? ওকে, ঠিক আছে, আমি আরেকটা করে দিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স জেড প্লাস থ্রি এক্স কিউব জেড টু দি পাওয়ার ফাইভ, এটা কি বহুপদী? বলো কি, এটা কি চিন্তা করো? তুমি জাস্ট ওই দুইটা সত্য দেখো, ওই দুইটা সত্য হইলেই তুমি বহুপতি করো, না হইলে না। তো ওই দুইটা সত্য কি কোথাও লঙ্ঘন করছে এখানে, কোথাও এরকম হয়েছে যে এটা মানতেছে না? পদগুলোর দিকে তাকাও, প্রথম দ্বিতীয় সত্যটা দেখো, পদ সংখ্যা সসীমই আছে, অসীম দেই নেই। পরের সত্যটা কি, চলকের ঘাতগুলো কি আছে, অরিন্নাত্মক পূর্ণ সংখ্যা আছে কিনা প্রত্যেকটা পদে। চলক চার পাঁচটা দশটা থাকতে পারে, তো ঘাতগুলো কি অরিন্নাত্মক পূর্ণ সংখ্যা আছে কিনা? আছে। তাহলে এটা কি বহুপদী হবে কিনা? বহুপদী আমরা চিনতে পারবো। এবার আমাদের এই অধ্যায়ে যেটা নিয়ে ডিল করতে হবে এটা হচ্ছে বহুপদীর সমীকরণ। বহুপদীর সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তো বহুপদীর সমীকরণ কাকে বলে? তো বহুপদী রাশিটাকে আমরা যদি এটা করি, এটা নিই, বহুপদী রাশি, এটাকে আমরা এইটা নাম দিলাম এফ অফ, ধরুন আমরা দুইটা চলকের বহুপদী রাশি নিছি, এফ অফ এক্স ওয়াই। ওটা এক একটা ফাংশন হিসেবে আমরা চিন্তা করতে পারি না? ধরুন আমরা এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু আমরা ধরলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান, করতেই পারি। তো এইটা হচ্ছে একটা বহুপদী রাশি। একটা বহুপদী রাশিকে আমরা ফাংশনের রেসপেক্টে প্রকাশ করতে পারি। তুমি এইভাবে প্রকাশ করতে পারো, যদি এক চলকের হয় তাহলে এফ অফ এক্স, যদি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে এফ অফ ওয়াই, যদি তিনটা চলক থেকে এফ অফ এক্স ওয়াই জেড, তাই না? এরকম। তা এখন তোমার যদি সমীকরণ কখন, সমীকরণ হলে ডান পাশে সমীকরণ হচ্ছে এরকম যে এইটাকে আমরা বহুপদী সমীকরণ বলবো। এফ অফ, আমি তিনটা চলক দিয়ে দিই, এফ অফ এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এফ অফ এক্স ওয়াই equal to 0, f of x equal to 0, সরি 0, এটা প্রত্যেকটা এক একটা বহুপদী সমীকরণ। সমীকরণ হলে তো সমান সমান চিহ্ন লাগবে, বামে ডানে সমান চিহ্ন লাগবে। তো এটা হচ্ছে সমীকরণ হয়ে গেল, এটাকে আমরা বলবো বহুপদী সমীকরণ। এই তিনটা হচ্ছে বহুপদী সমীকরণ, কারণ এই যে বাম পাশে যারা আছে এরা প্রত্যেকে বহুপদী রাশি, সেই হিসাবে আমি এখানে তো ধরছি যে বহুপদী রাশি, এরা সবাই বহুপদী রাশি। তো এগুলো এক একটা বহুপদী সমীকরণ। এটা গেল। তো একটা বহুপদী সমীকরণকে আমরা দেখবো যে বইতে, ধরুন আমি একটা যে কোনো ঘাতের থাকতে পারে, ঠিক আছে, একটা বহুপদী সমীকরণ যে কোনো ঘাতের থাকতে পারে। তো আমাদের বইয়ে ওই বহুপদী সমীকরণটাকে এইভাবে লিখছে। তুমি যদি বই খোলো তাহলে দেখবা যে এরকম আছে একটা লাইন, এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস এ থ্রি টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, এরকম করতে করতে ডট 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 এটা হবে এক্স টু দি পাওয়ার জিরো আসবে। আর এখানে হবে এ এন, যখন এ এন এখানে এক্স টু দি পাওয়ার জিরো আসতো, এক্স টু দি পাওয়ার জিরোর মান ওয়ান, এ এন পর্যন্ত থাকবে, এটা জিরো। তাহলে এই যে আমি এটা একটা বড় সমীকরণ লিখলাম, এটা হচ্ছে এন ঘাতের একটা বহুপদী রাশি। কত ঘাতের? এন ঘাত, মানে সবচেয়ে বড় যে ঘাতটা সেটা হিসেবে ওর নামটা আমরা দিব, যে এন ঘাতের বহুপদী রাশি।
ঠিক আছে না? n ঘাতের বহুপদী রাশি। অর্থাৎ আমরা যে কোনো বহুপদী রাশি না, সরি, সমীকরণ। তো বহুপদী সমীকরণটা যেটা হবে তোমার, সেটা হচ্ছে মানে তুমি এইভাবে ওকে প্রকাশ করতে পারবা। প্রথমে মানে আদর্শ আকারে সাজানোর উপায়টা হলো সবচেয়ে বড় ঘাতটা তুমি আগে লিখবা, তারপরে তার ঘাত, তারপরের ঘাতটা, তারপরে তারপরের ঘাতটা, এরপর শেষ করতে 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 যায় এটা ধ্রুবক পদ পর্যন্ত যাবে। ধ্রুবক পদ কোনটা? যেখানে এক্স এর সাথে মানে যেখানে এক্স টু দি পাওয়ার জিরো আসবে সেটাই ধ্রুবক পদ হয়, তাই না? এরকম ধ্রুবক পর্যন্ত যাবে ইকুয়াল টু জিরো, তাহলে এটা হচ্ছে তোমার সেটা আদর্শ আকার বলি। এখন আমি কয়েকটা বহুপদী সমীকরণ নিই, যেমন ধরে নাও আমি যদি এরকম একটা সমীকরণ লিখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা একটা বহুপদী সমীকরণ। কারণ দেখো বাম সাইডে যেটা রাশিটা আছে ওটা একটা বহুপদী রাশি, তো এটা কিন্তু জিরো লিখছি মানে এটা একটা বহুপদী সমীকরণ এবং এটা একটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত বহুপদী সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বলতে পারি বা দ্বিঘাত বহুপদী সমীকরণ। কারণ সর্বোচ্চ যে ঘাতটা আছে সেটা কত? টু এক্স স্কোয়ার, দ্বিঘাত বহুপদী সমীকরণ। তাহলে আমি এরকম 5 ঘাতেরও একটা সমীকরণ নিতে পারি, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3x 4 5x কিউব 2x স্কোয়ার প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা তখন কি হবে? 5 ঘাতের পঞ্চঘাতী বহুপদী সমীকরণ। হলো, এটা একটা। তো এখন আমাদের এই অধ্যায়ে কাজ কি তাহলে? আমাদের এই অধ্যায়টা হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো মূলত বহুপদী সমীকরণ নিয়ে এই চ্যাপ্টার। বহুপদী সমীকরণটা হবে, তবে সেখানে আবার লিমিটেশন থাকবে। বহুপদী সমীকরণ হবে কিন্তু ওর দেখবা যে সবগুলো এক ধাপ, তো এক ধাপ, সরি মিস্টেক করলাম, এক চলক, এক চলক বিশিষ্ট বহুপদী সমীকরণ নিয়ে তুমি ডিল করবা এই চ্যাপ্টারে, এবং দ্বিঘাত, ত্রিঘাত এবং চতুর্ঘাত পর্যন্ত তোমাকে এখানে কাজ করতে হবে। আর কি বললাম? এক চলক বিশিষ্ট দ্বিঘাত, ত্রিঘাত এবং আহ চতুর্ঘাত বহুপদী সমীকরণ নিয়ে এই অধ্যায়ে আমাদের আলোচনা হবে। ঠিক আছে? সো এখানে দুইটা চলক বা তিনটা চলক আসবে না, ওগুলো আসবে। তো আমাদের যে এই চ্যাপ্টারের কাজই হচ্ছে যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত, হ্যাঁ বলো। দিলাম না আমি একটা, ধরুন এক্স ওটা নাই, ঠিক আছে, মানে এক্স এর সাথে যেটা থাকতো ওটা শূন্য আছে, মানে এক্স এর সবটা শূন্য না দিতেও পারি, সবসময় যে সবগুলো থাকবে এরকম না। হুম হুম। তবে বুঝলাম না তোমার কথা। আর এখানে আমি একটা দিন, এখানে যেটা হবে তুমি যদি যেটা তোমার আর কি করতেছে সেটা হচ্ছে আমি এক্সট্রা দিইনি, তাই তো? এখানে ধরো আমি একটা এক্স দিচ্ছি, এক্স প্লাস এটা দিলাম। হ্যাঁ তুমি বলো, কি প্রশ্ন? মানে আহ তুমি কি বলতে চাচ্ছো যে যত ঘাত হবে ততগুলো পথ হবে এরকম টাইপের কিছু? না না না, ওটা প্রশ্ন না। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, মানে সর্বোচ্চ ঘাতধারী যেটা সেটার নামে নামকরণ। সর্বোচ্চ ঘাত একটা রাশিতে, বহুপদী রাশিতে সর্বোচ্চ যে ঘাতটা থাকবে একটা চলকের, সেটাই নামে ওর নামকরণ। এখন ওখানে পদ কয়টা ডাজন্ট ম্যাটার। ধরে নাও এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু আমি জিরো,
এটা একটা ত্রিঘাত সমীকরণ। পদ কয়টা হতে পারে। ঠিক আছে? কিন্তু এটা একটা ত্রিঘাত সমীকরণ। ইভেন কি আমি যদি এটা বলি x কিউব ইকুয়াল টু 0, তাও এটা একটা ত্রিঘাত সমীকরণ। তোমার আ যে সবচেয়ে যে হাইয়েস্ট যে চলকটা থাকবে সেটার নামে নামকরণ হবে ওই বহুপদী সমীকরণ। সেটাই তো বললাম। যে n ঘাতের বহুপদী সমীকরণ কারণে সর্বোচ্চ পাওয়ার এখানে n আছে এজন্য। বুঝতে পারছো কি জিনিসটা? এটা একটু মিসকনসেপশন হয়ে গেছে। আমার বলা উচিত ছিল আসলে। মানে সর্বোচ্চ যে ঘাতটা থাকবে সেটা দিয়ে ওটার নামকরণ হবে। বুঝছো? অন্য এক চলক বিশিষ্ট দ্বিঘাত, ত্রিঘাত এবং চতুর্ঘাত সমীকরণ নিয়ে কাজ করবো এই চ্যাপ্টার। কিরকম কাজ করব? আমাদের যেটা বের করতে হবে মূলত একটা সমীকরণ তোমাকে যখন দেবে, ওই সমীকরণে তুমি জানো মূল পাবা, সমাধান পাবা। তো ওইগুলা মূল নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে মূলত এটা নিয়ে মানে এই দ্বিঘাত, ত্রিঘাত এবং চতুর্ঘাতী সমীকরণগুলোর যে মূলগুলো আসবে সেগুলো নিয়ে এই চ্যাপ্টার, পুরো চ্যাপ্টারটা ওভাবে সাজানো আছে। মূল থেকে সমীকরণ নির্ণয়, সমীকরণ থেকে মূল নির্ণয়, তারপর হচ্ছে মূলগুলোর প্রকৃতি, এভরিথিং। মানে জাস্ট হচ্ছে ওই সমাধানগুলো, সলিউশন গুলো নিয়ে আমাদের কাজ করা লাগবে এই চ্যাপ্টার। তো সেই সলিউশন গুলো বের করার বিভিন্ন টেকনিক আছে, সেগুলো আস্তে আস্তে করে আমরা শিখবো। এটাই, এটা হচ্ছে এই চ্যাপ্টার, মানে সোজা চ্যাপ্টার আর কি, কিন্তু ইম্পর্টেন্ট। বহুপদী চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, বহুপদী ফোনিক্স এগুলো ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল। এখন এইটা চ্যাপ্টার শুরু করার আগে আমাদের প্রিভিয়াসলি একটা জিনিস আগে থেকে জানতে হবে। আমরা যদি ওই যে প্রথমে যে তোমাদের চ্যাপ্টার গুলো আছে, যোগাশ্রয়ী প্রোগ্রাম, তারপর হচ্ছে বাস্তব সংখ্যা, অসমতা, এই 3টা চ্যাপ্টার আছে না? তো ওগুলো তো আমি পড়াইনি। তো এখন ওই চ্যাপ্টার থেকে আমাকে একটা জিনিস লাগবে যেটা অলরেডি আমরা পড়ছি, তোমাদের পড়াইছি, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন আমরা পড়ছি না, ফাংশন চ্যাপ্টারটা? তো ফাংশন চ্যাপ্টারে আমরা অসমতার সমীকরণ কিভাবে সলভ করতে হয় সেটা আমরা শিখছি না? অসমতার সমীকরণ সলভ করা মনে পড়ে তোমাদের? আমি কিন্তু এখন একটা করতে দেব, পারবা কিনা আমি এখন দেখবো। অসমতার সমীকরণ মানে কি? যে ধরে নাও আমাকে বললো যে, কি বললো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ লেস দেন 0। এটা সলভ করতে বললো আমাকে। সলভ ইট, করো তো, পারো কিনা, মনে আছে কিনা তোমাদের কি করতে হয়? তো মনে আছে? আমাকে এটা বলবা। মনে না থাকলে আমি শুরু করবো, আর যদি মনে থাকে তাহলে চেষ্টা করতে হবে। বলো, একটা আনসার বলো। মনে হচ্ছে মনে নাই? আচ্ছা ঠিক আছে। কি করতাম? এই যে সমীকরণটা দেওয়া থাকতো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা লাগতো। উৎপাদকে বিশ্লেষণ করো, এটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 লেস দেন 0। তাহলে একটা আসবে বলতে এক্স মাইনাস 3, আরেকটা আসবে এক্স মাইনাস 2, এটা লেস দেন 0। তারপর কি করতে হয়? সংখ্যা রেখা টানতে হয়। সংখ্যা রেখা টানলাম, তাহলে এই যে উৎপাদক এখানকার যে মূলগুলো আসবে উৎপাদক থেকে, যতগুলো মূল আসবে অর্থাৎ এক্স ইকুয়াল টু যতগুলো আসবে ওগুলো নিতে হবে। তো একটা আসতেছে 2, একটা 3। তো আমি ধরলাম যে এটা হচ্ছে, এটা যদি আমি 2 ধরি, তাহলে এটাকে আমাকে 3 ধরতে হবে। তাহলে এই 3টা রিজিয়নের সংখ্যা রেখাটা ভাগ হয়ে গেল। 3টা রিজিয়নের সংখ্যা রেখাটা ভাগ হয়ে গেল। এবার হচ্ছে আমাদেরকে এই 3টা রিজিয়নকে চিহ্ন দিতে হবে। তো চিহ্নগুলো ডান পাশ থেকে শুরু করতে হয়, প্লাস মাইনাস প্লাস, ডান দিক থেকে প্লাস মাইনাস প্লাস, এটা। তো এখন আমাদের কি বলছে? লেস দেন 0, লেস দেন 0 হতো।
অর্থাৎ আমাদেরকে নেগেটিভ পোর্শনটা লাগবে। তো কোথা থেকে কোথায় কোন রিজনটা এখানে নেগেটিভ? এখানে কিন্তু তিনটা রিজন, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে টু, একটা টু থেকে থ্রি, একটা থ্রি থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে। তো আমাদের যে রিজনটাতে মাইনাস সেটা লাগবে, কারণ লেস দেন জিরো বলছে, তাহলে আমার টু থেকে থ্রি এই রিজনটা লাগবে। তো এখন কিন্তু এই চিহ্নটা যেহেতু নাই, তাহলে আমাদের জাস্ট টু থেকে থ্রির মাঝের এই অঞ্চলটাই লাগছে। তো আমাদের লাগবে হচ্ছে এতটুকুই, টু থ্রি মাঝে এতটুকু। তাহলে এটাকে আমরা কিভাবে আমরা ফাংশনের সময় প্রকাশ করছিলাম, অনেকভাবে প্রকাশ করা যাইতো। তো আমরা যেভাবে প্রকাশ করতে পারি, ধরুন আমি এইভাবে প্রকাশ করতেছি। সেটা কি, যে আমাদের নিতে হবে টু এক্স থ্রি, এইটা এটা হবে অ্যান্সার। ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি কি ব্র্যাকেট, খোলা ব্র্যাকেট নিতে হবে, বা এটাকে আমরা টু থেকে থ্রি এভাবে নেব। এটাই আমাদের সলভ। তো এটা কি মনে ছিল না তোমাদের, নাকি কি হলো, নতুন দেখতেছো? অন্য বলো। বললে হবে না, তোমরা ফাংশন চ্যাপ্টারটা পরীক্ষা দিবা। এরপরে শুক্রবারে ফাংশন চ্যাপ্টার থেকে 20টা এমসিকিউ থাকবে, আর হচ্ছে জটিল সংখ্যা থেকে থাকবে আহ 20টা, আর হচ্ছে 10 মার্কের হচ্ছে সিকিউ প্রশ্ন। তাহলে এখান থেকে তো শুধু এটা তো খুবই বিগিনার লেভেল, এরপর আমরা অনেক কিছু করছিলাম, আরো কঠিন কঠিন জিনিস করছিলাম, যদিও অত কঠিন জিনিসগুলো লাগবে না এখানে, মানে বহুপদীতে আমাদের এটুকু জানিস করতে পারলেই হলো। তাও আমরা কয়েকটা করি আরো। তাহলে দেখো আমি আরেকবার তাহলে নিয়মটা আরেকবার বলে দিচ্ছি কি করতে হবে। আহ নিয়মটা হলো যে তোমাকে যে অসমতাটা দিছে, ওটার যে সমীকরণটা আছে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা, সংখ্যা রেখা আঁকবা, বীজ গুলা বা মূল গুলাকে প্লট করবা, করার পর ওই প্লট করার পর ওটা সংখ্যা রেখাটা রিজিয়নে ভাগ হয়ে যাবে। রিজিয়ন গুলো প্রথমে ডিফাইন করা শিখতে হবে, যেটা আমি অলরেডি ফাংশন চ্যাপ্টারে বলছিলাম, এখানে আর নতুন করে বলতে যাচ্ছি না। এরপরে ওই রিজিয়ন গুলোর চিহ্নটা ডিফাইন করতে হবে। মানে চিহ্নটা কিভাবে ডিফাইন করতে হয়, যেটা করতে হবে ডান দিক থেকে প্লাস মাইনাস প্লাস এই ওরিয়েন্টেশনে এই ইয়াতে তুমি আসবা, ডান দিক থেকে, ডান দিক থেকে প্লাস মাইনাস প্লাস এই অ্যাসাইন করবো আর কি রিজন গুলোকে। এখন এইটা কেন হয় আর কি? এটা কি তোমাদের মনে আছে যে প্লাসটা আর মাইনাসটা কিভাবে আসলো, কেন এখানে প্লাস হলো, কেন এখানে মাইনাস হলো, কেন কেন এখানে প্লাস হলো? কারণ এই চিহ্নটা হচ্ছে, এই যে উৎপাদক গুলো, যে দেখো তুমি যদি এখানে থ্রি এর এই যে এটা যখন তুমি নিচ্ছ, মানে এক্স এর ভ্যালুটা তো তুমি ডিফাইন করতেছো, এখন থ্রি এর এক্স এর ভ্যালু যখন থ্রি এর চেয়ে বেশি এবং ইনফিনিটির থেকে কম, তো তখন এই যে ইয়াটা মানে সমীকরণটার এটার মান কত আসতেছে, জিরোর চেয়ে বেশি, জিরোর চেয়ে কম, নাকি জিরোর সমান, এটা আমরা দেখবো। থ্রি দিলে তো জিরো আসবে, কারণ এটা সমাধান। তো তুমি ফোর দিয়ে যদি চেক করো, তাহলে দেখো ফোর মাইনাস থ্রি হচ্ছে ওয়ান, ইন্টু ওটা প্লাস, আর হচ্ছে আহ, আমি এবার এইভাবে ধরি, ফোর মাইনাস থ্রি হচ্ছে ওয়ান, দ্যাট ইজ প্লাস আসলো, এক্স মাইনাস টু, অর্থাৎ ফোর মাইনাস টু হচ্ছে টু, এটাও প্লাস আসলো। তো প্লাস আর প্লাস যদি গুণ করা যায়, তাহলে এটা প্লাসই হবে। তার মানে দেখো তোমার এটা মানটা কি আসলো, জিরোর চেয়ে বেশি। তার মানে এই রিজনটা যতগুলা তুমি নিবা এক্স এর ভ্যালু এই রিজনে সব প্লাস আসবে। ঠিক আছে, তারপর এই তুমি টু থেকে থ্রি রিজনের মধ্যে একটা সংখ্যা নাও, ধরো না ওয়ান নাও, ওয়ান নাও। তো এক্স এর ভ্যালু যদি এবার ওয়ান বসাও, দেখো প্রথমটাতে আসবে মাইনাস টু, তারপরটাতে আসবে কি মাইনাস ওয়ান, সরি এইটা দিয়ে তো মাইনাসই আসার কথা আমাদের, কারণ আমরা যদি টু থেকে থ্রি এটা নিই তাহলে এটা হবে ওয়ান, তাহলে প্রথমটাতে আসতেছে কত রে, ওয়ান যদি নেই তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস টু নাকি, আর এটা যদি ওয়ান নিই তাহলে এটা কত হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, এটা কি টু হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, কি আমাদের কত ভুল হলো, ভুল তো হওয়ার কথা না। হুম হুম।
প্লাস মাইনাস প্লাস এইভাবে আসবে। তো মাইনাস টু এক্স যদি পূর্ণ এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস থ্রি, ঠিক আছে, ওকে, ডান। টু থেকে থ্রি নিলাম, এইটা রিজনের মধ্যে ওয়ান পড়তেছে, তাই তো, ওয়ান তো পরে, তো ওয়ান পড়লে তো এটা নেগেটিভ আসলো, কোথায় নেগেটিভ আসছে না কেন? ওয়ান যদি নিই তাহলে মাইনাস টু, এখানে যদি ওয়ান নিই মাইনাস ওয়ান, এটা আসতেছে কত, টু, ইট ইজ গ্রেটার দেন জিরো। এরকম কেন হলো? এরকম তো হওয়ার কথা না। তো টু এর চেয়ে বড়, আর টু এক্স মাইনাস থ্রি, আচ্ছা ক্যালকুলেটর ধরো তো একজন, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু করো ক্যালকুলেটারে। করছো? এই যে ক্যালকুলেটরে ওই যে আলফা চেপে এক্স নিতে হয়, এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান নিলে তো জিনিসটা মিলার কথা, কিন্তু নেগেটিভ আসতেছে না সাথে কিছু। ওয়ান নেক্সট যদি আমি যদি ওয়ান নিই, ওয়ান বসাই প্লট করি, হ্যাঁ, ওয়ান নিলে এখানে নেগেটিভ আসবে, বাট এটা আর ওয়ান কেন নিচ্ছে, আরে আমিও তো পাগলের মতো কাজ করতেছি, টু, টু আর থ্রির মধ্যে তো ওয়ান পড়তেছে, টু আর থ্রির মধ্যে 2.5 ধরো, ঠিক আছে, 2.5 ধরো, বা বুঝতে পারছো আমি কি কি কাজটা করতে চেয়েছি। আচ্ছা যাই, 2.5 যদি নাও, তোমরাও বলতেছো না, আমিও খুব গাধার মতো করে যাচ্ছিলাম। আচ্ছা, 2.5 বসাও। হ্যাঁ, বলো বলো, কথা শোনা যাচ্ছে তো নাকি? হ্যালো, অর্ণব, হ্যালো, কথা শোনা যাচ্ছে কি? আচ্ছা, তাহলে দেখো, হুম, তো সেটা যেটা হচ্ছে রিজিয়ন গুলা হচ্ছে, ওই রিজিয়নের ভিতরে যে নাম্বারটা তুমি নিবা ওই নাম্বারটা বসাইলে দেখবা যে আমাদের যে ডিজায়ার লেস দেন জিরো লাগবে সেটা কোন রিজিয়নে পড়বে। তো সেটা এই ম্যানুয়ালি করা যায়। যতগুলো রিজিয়ন ভাগ হইছে, প্রত্যেকটা রিজিয়ন থেকে এক একটা সংখ্যা নিয়ে ওখানে প্লট করবা, দেখবা যে যে রিজিয়নটার জন্য প্লাস আসতেছে ওইটাতে তুমি প্লাস দিবা, যেটার জন্য মাইনাস আসতেছে ওটার জন্য তুমি মাইনাস দিবা, ম্যানুয়ালি করতে পারো। আর এটা হচ্ছে শর্টকাট, যে তুমি ডান দিক থেকে প্লাস দিবা সবার আগে, তারপর মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে তুমি যদি যাও তাহলে এই জিনিসগুলো এমনি হয়ে যাবে, রিজন গুলা চিহ্নগুলো ডিফাইন হয়ে যাবে। ওকে, এটা করে ফেললে এরপর যেটা তোমার লাগবে, তোমার লেস দেন জিরো লাগবে মানে নেগেটিভ লাগবে, তো সেটা টু থেকে থ্রির মধ্যে, তো সেটা তুমি নিয়ে নিলা। এটাই নিয়ম ছিল, ঠিক আছে। তো তোমরা একটা ট্রাই করে দেখো, পারো কি না। তোমরা ট্রাই করবে, কোনটা ট্রাই করবে? তোমরা ট্রাই করো হলো, ধরো নাও এইটাই ট্রাই করো, এটাই করো। আচ্ছা, এটা করলে, আচ্ছা ধরে নাও সেম ম্যাথে আমি যদি এটাকে আহ এইটা দিতাম আর কি তোমাকে, ম্যাথ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, ওইটা দিতাম, তাহলে তুমি রেঞ্জ গুলা কি কি হবে একটু আমাকে বলতে পারবা? মানে রেঞ্জটা কি হবে এইটা, যদি ম্যাথ হতো তাহলে সলভটা কি হতো? তাহলে প্রথমে উৎপাদক করলাম, সংখ্যা রেখা নিলাম। হ্যাঁ, তাহলে এখানে দুইটা আসতেছে তাই না, তো আমার গ্রেটার দেন জিরো। আচ্ছা, এখানে আবার এই চিহ্নটা দিছি, তার মানে কি এখানে থ্রিটাকেও ইনক্লুড করা লাগবে, টুটাকেও ইনক্লুড করা লাগবে, যেহেতু ওটা চিহ্ন দেওয়া আছে, জিরো নিতে পারবা। তো এখানে হ্যাঁ, তুমি যেটা বললা একটা নিতে হবে থ্রি চেয়ে বড়, থ্রি সহ, থ্রির চেয়ে বড়, ইনফিনিটি পর্যন্ত যাবে।
ইউনিয়ন আরেকটা কি নিবা, একটা হচ্ছে টু নিবা, সরি মাইনাস ইনফিনিটি থেকে টু নিবা। দুইটা রিজন, আমি দুইটা রিজনকে ইউনিয়ন করে লিখলাম। বুঝতে পারছো কি? স্বর্গ। বুঝি নেই, কি হয়েছে কি বলো, বুঝছো কি না? ঠিক আছে, এটা করো তো। এটার অ্যান্সার কি হবে বলো তো? কি করতে হবে? সংখ্যা রেখা টানবা, এটা তো উৎপাদক আকারে আছেই অলরেডি। মূলগুলা লিখবা। একটার জন্য জিরো হবে, এক্স ইকুয়াল টু জিরো, একটার জন্য হবে মাইনাস টু, একটার জন্য হবে কি ওয়ান। তিনটা রিজন হলো প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস। চারটা রিজন হলো, চারটা চিহ্ন ডিফাইন করে ফেলছি। হ্যাঁ বলো। ও, ঠিক আছে, সরি। মাইনাস টু, জিরো, ওয়ান, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে অ্যান্সার এখানে কি, একটা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু, ইউনিয়ন জিরো থেকে ওয়ান। ঠিক আছে তো? স্বর্গ। ঠিক আছে, এটা করো। এটা কেন করতেছি বুঝবা, মানে এটা যখন আসলে ম্যাথটা যেটার জন্য লাগবে, ওটা যখন আসবে তখনই বুঝবো। বের করো। আচ্ছা হ্যাঁ, মাইনাস টেন থেকে মাইনাস ওয়ান, তারপরে হলো না তো। ঠিক আছে, রিজিয়ন গুলো তো ভাগ করতে পারছো না। হ্যাঁ, থ্রি থেকে ফাইভ হবে। এখানে দেখো তো আমি কি লেস দেন দিছি নাকি গ্রেটার দেন দিছি? গ্রেটার দেন জিরো দিছি না? গ্রেটার দেন জিরো দিছি। তার মানে তোমাকে পজিটিভ গুলো নিতে হবে, নেগেটিভ গুলো নিবে না। আবার আরেকটা কাজ করছে এখানে, এই যে দেখো এই চিহ্নটা দিচ্ছি, এই চিহ্নটা দেওয়ার অর্থ কি, এগুলোকেও ইনক্লুড করে দিতে হবে। তার মানে কি, প্লাস গুলো যদি নিই তাহলে একটা প্লাসের জন্য নিতে হবে ওয়ান থেকে থ্রি, এখানে নিতে হবে বদ্ধ ব্রাকেট। কেন? কারণ ওগুলোকেও তো নিতে হবে। আর একটা কি হবে, একটা হবে ফাইভ থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটির সাথে সাথে সবসময় খোলা ব্রাকেট হয় বা ফার্স্ট ব্রাকেট হয়। ফার্স্ট ব্রাকেট খোলা ব্রাকেট একই কথা, মানে ওটাকে তুমি নিবা না। আর ফাইভটাকে যেহেতু তোমার এখানে গোল্লা দাগ আছে, তো অবশ্যই ওটাকে তোমাকে থার্ড ব্র্যাকেট নিতে হবে, বদ্ধ ব্র্যাকেট দিতে হবে। আর যেহেতু দুটাই অ্যান্সার হতে পারে, তুমি এখানে ইউনিয়ন দিবা। ঠিক করলাম তো? ঠিক আছে, ঠিক আছে। বুঝছো কি? ঠিক। এখন এটা তোমাদের মনে আছে কিনা কতটুকু আমাকে আমি জানি না, তুমি একটু দেখো তো করতে পারো কিনা। এক্স মাইনাস ওয়ান আমি দিলাম, এক্স মাইনাস ফাইভ দিলাম, এক্স, এক্স
+5 লেস দেন, এটা কিভাবে করবো? মনে আছে কিনা তোমাদের দেখি। কি করতে হয় এটা? কয়টা রিজিয়ন হবে আমাকে ওটা বলো তো। আচ্ছা, মনে নাই বোধহয় তোমাদের। এটা হচ্ছে যে এই উপরে লবে এবং হরে যতগুলো উৎপাদক আছে প্রত্যেকটা উৎপাদকের জন্য এক একটা মানে মান নিবা। উপরে আছে 1 আর 5, তাহলে 1 আর 5 এর জন্য নিলা, ধরো দুইটা হবে। এই যে এক্স আছে এটার জন্য একটা নিতে হবে, আর এখানে x+5 আছে এটার জন্য একটা নিতে হবে। অর্থাৎ যতগুলো উৎপাদক তুমি দেখতেছো লবে এবং হরে, প্রত্যেকটা করসপন্ডিং ভ্যালু গুলো তোমাকে নিতে হবে। তাহলে x-1 এর জন্য এখানে আসবে 1, মানে এখানে কে কে আসবে তাহলে 0, +5, -5 আর 1। তাহলে আমি 0 নিলাম, +5, -5 আর একটা 1 আসছে যেহেতু, তাহলে এখানে 1, 1 আর 5। বুঝতে পারছো কি? আগেরটাই ধরো না, এটা না, এটা ছিল না, তাহলে তুমি এটা যেভাবে নিতা তো ঠিক সেভাবে নিবা আর কি, এরকম আর কি। এটা তো আমরা পড়ছিলাম। তারপর সেম, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ডান দিক থেকে নিতে হবে, প্লাস মাইনাস প্লাস। তো লেস দেন 0 লাগে, তো কয়টা রিজিয়নে আছে সেটা দুইটা রিজিয়নে, একটা -5 থেকে 0 খোলা ব্র্যাকেট, আর ইউনিয়ন, আর একটা আছে 1 থেকে 5। তো এইটাই তোমার অ্যান্সার, এক্স বিলংস টু। এইটা এখন করো, এই যে এটা করো, এটা পারবা কিনা, মনে আছে কিনা। এখানে স্কোয়ার আছে আবার, স্কোয়ার থাকলে কি করতাম, মনে করো যে স্কোয়ারটা নাই, তাহলে x × x−5 হতো। তাহলে একটা তুমি 0 নিতা, আরেকটা তুমি নিতা 5, তাই তো। এখন স্কোয়ার থাকাটাতে কি হতো, স্কোয়ার থাকাতে যেটা যেখানে প্রবলেমটা, যেখানে আমাকে পরিবর্তনটা করতে হতো সেটা হলো, যার উপরে স্কোয়ার, যেই উৎপাদকটার উপরে স্কোয়ার, ওইটার জন্য যেটা তোমার মূল আছে সেটাতে তুমি একটা গোলা দাগ দাও, বা ওটাকে তুমি একটু এইভাবে একটু মার্ক করে রাখো। তো যখন তুমি, এখন তুমি কি করতা, তুমি অ্যাসাইন করতা মানগুলা, সরি চিহ্নগুলা। তো এখানে পজিটিভ দিতা, তারপর এখানে কি করতা, নেগেটিভ দিতা না। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কি, এখানে যদি পজিটিভ দাও, এই যেটা উপর স্কোয়ার আছে ওটার বামে এবং ডানে দুপাশে চিহ্নটা সেম থাকবে, তো এখানেও পজিটিভ হবে। ঠিক আছে, এইটুকুই খালি এখানে পরিবর্তন করতে হবে। তারপরে আবার সেম, এখানে যেহেতু প্লাস আছে তারপরে এখানে নেগেটিভ আছে। তো যারটার উপরে স্কোয়ার, তার বাম পাশে ডান পাশের চিহ্ন সেম থাকা লাগবে। তো তুমি ডান পাশ থেকে চিহ্ন অ্যাসাইন করতে করতে আসবা, কিন্তু যখনই দেখবা যে এইটার উপর স্কোয়ার ছিল, তার মানে পরের চিহ্নটা আমাকে আগের চিহ্নটার মতোই দিতে হবে। তারপরে আবার সেম, যেমনি যেমনি রুলটা বলো, বলো। আচ্ছা, তাহলে আমি যে কথাটা বললাম সেটা কি বুঝছো? এগুলো আমরা সব আলোচনা করছিলাম ওই ওই ক্লাসটাতে, ফাংশন। তুমি যদি একটু আরেকবার দেখতে চাও দেখতে পারো, তবে ওখানে আলোচনা করা হয়েছে, যথেষ্ট প্র্যাকটিসও করছি আমরা। তো এটা, তাহলে এটাতে এটা হলো, এখন আমার বের করতে হবে <0 সো আমার এখানে অ্যান্সারটা আসবে -∞ থেকে 0 পর্যন্ত, এইটা অ্যান্সার। তাহলে পারবা তো, এরকম ছোটখাটো অসমতা আসলে পারবা তো সলভ করতে নাকি? আমি তো মনে করতে পারি তোমরা পারবা নাকি। প্রবলেম থাকলে বলো, তাহলে আমি সামনে আগাই। স্বর্গ বলো, পারবা তো নাকি? একটু দেখতে হবে, পারার কথা মানে
সবগুলা পারতে বলতেছি না, আজকে যতটুকু করলাম অতটুকু পারলে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, তো এখন এরপরে যে পড়াশোনাটা আছে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে মানে তোমার এই ক্লাসটা আজকে নেবো না, সেটা হচ্ছে কালকে নেবো, আগামীকাল। সেটা হচ্ছে গ্রাফের উপর। আমরা মানে ধরে নাও মানে সমীকরণ দেওয়া থাকবে, ভূপতির সমীকরণ দেওয়া থাকবে, ওইটা থেকে ওটা গ্রাফটা কিরকম হবে ওটা আমরা আঁকতে পারতে হবে। আবার গ্রাফটা দেওয়া থাকবে, ওখান থেকে ভূপতির সমীকরণটা কি হবে সেটা নিয়ে আসতে পারতে হবে। এই দুইটা কনভার্সন আমাদের করতে হবে। তবে আহ দ্যাট ওটা ইম্পর্টেন্ট না, কারণ ইম্পর্টেন্ট ওটা যদিও ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য, তবে ওটা তুমি না শিখলেও হবে। যেটা আমরা করতে হবে এই চ্যাপ্টার প্রথমে যেটা আছে, যেটা অলরেডি তোমরা জানো, পড়ে আসছো, ইয়াতে 9-10 এ পড়ে আসছো, সেটা হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয়। দ্বিঘাত বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়, এটা হচ্ছে টপিক। তো এটা যদি তোমাকে এমনি আগের পূর্ববর্তী ধারণা থেকে বলি, আমি এখানে আর এক্সপ্লেন করব না। দেখো আমরা কিভাবে নির্ণয় করতাম মূলের প্রকৃতিটা, মনে আছে কি কারো? বলার চেষ্টা করো তো। কোন একটা প্যারামিটার থাকতো যেটা দিয়ে আমরা বুঝতাম যে আচ্ছা এই এটা সমাধান না করে বলতে পারবো যে এটা মূলত হবে, অমূলত হবে, জটিল সংখ্যা হবে, বাস্তব সংখ্যা হবে, সমান হবে। কি ছিল সেটা বলো তো? তোমাকে এরকম একটা সমীকরণ দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস, ধরো না ওটাই 5x + 6 = 0, দিয়ে বলে এর মূলের প্রকৃতি নির্ণয় করো, প্রশ্ন। কি করবা? ধরে নাও এটাই আমি দিলাম তোমাকে, তোমার পূর্ববর্তী নলেজ দিয়ে এটা অ্যান্সার দাও আমার। পঞ্চম চ্যাপ্টারে পড়ছিলা, হায়ার ম্যাথে 5.1, 5.2, নির্ণায়ক নামে একটা কথা ছিল, সরি নিশ্চয়ক নামে একটা কথা ছিল। এখনো কি মনে পড়তেছে না? কি ছিল বলো, মনে পড়লে তো হবে না, জিনিসগুলো কি ছিল ওটা বলো, একটু একটু ধারণা, প্রিভিয়াসলি ধারণা থাকা উচিত। আর তো এখন আমাকে পুরোটা এক্সপ্লেন করা লাগবে। আচ্ছা, বুঝতে পারলো তোমাদের নাই মনে। ঠিক আছে, আমরা তাহলে শুরু থেকে আমি করবো। তো প্রথম আমরা যেটা করবো, একটা দ্বিঘাত সমীকরণ, আমরা প্রথমে এখানে দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? আমি বললাম না দ্বিঘাত, ত্রিঘাত এবং চতুর্ঘাত, আমরা এরকম করে আগাবো, প্রথমে দ্বিঘাত, তারপর ত্রিঘাত এবং তারপর চতুর্ঘাত নিয়ে আমরা আলোচনা করবো সর্বশেষে। তো দ্বিঘাত, ওকে, দ্বিঘাত নিয়ে আলোচনা করা হবে। দেখি, প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মান নির্ণয় করব। এটা আমরা প্রথম কাজ করব। এখন একটা দ্বিঘাত সমীকরণের মান অর্থাৎ মূলগুলা কিভাবে বের করব? ধরো তোমাকে বলা হয়েছে x² - 4x + 4 = 0, এক্স এর ভ্যালু বের করো। তো আমরা এখানে সহজেই হোল স্কোয়ারের সূত্রটা ফেলতে পারতেছি, x - 2 হোল স্কোয়ার = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x - 2 x - 2 = 0। তাহলে এখান থেকে লেখা যায় একটা আসবে 2 আর একটা আসবে 2, মানে দুইটা মূল আসবে। দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আসার কথা, দুইটা মূল আসছে। আর এটা জানো তো যে যত ঘাতের সমীকরণ ততগুলা মূল আসবে। দ্বিঘাত হলে মূল আসবে দুইটা, ত্রিঘাত আসলে মূল আসবে তিনটা, চতুর্ঘাত হলে মূল আসবে চারটা, পঞ্চম ঘাত হলে মূল আসবে পাঁচটা। যততম ঘাত ততগুলো মূল পাওয়া যাবে একটা সমীকরণে, দ্বিঘাত সমীকরণ বা যে বহুপদী সমীকরণের যততম ঘাত ততগুলো মূল পাওয়া যাবে, এই কথাটা মনে রাখবা। ওকে, তাহলে দুইটা মূল বের হলো। তো আরেক টাইপের সমীকরণ নেই, এই যে এটা যেটা আমি এখানে লিখে রাখছি, এইটার মূলগুলো বের করব। এটা এখন কিভাবে করা যায়, আমরা একটা কাজ করে এটা মিডিল টার্ম করতে পারি। তাহলে এখানে আমরা যদি মিডিল টার্ম করি x²-3x - 2x - 6 = 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x - 3x - 2 = 0। এটা হবে 3 আর 2। তো দুইটা মূল বের হওয়ার কথা, আমাদের দুইটা মূল বের হয়েছে। এখন আমরা একটা সমীকরণ সমাধান করতে যাচ্ছি, সেটা হচ্ছে x² + 2x - 3।
এটাই হলো 0। আচ্ছা 2x -3 দিলাম না, আমি এটাকে তখন কি দিব, অন্য কিছু দেওয়া যায়। -1 = 0, এটা দিলাম। এখন এইটা কেমনে সলভ করবা, এটা আমাকে বলো। মিডিল টার্ম তো করতে পারবা না। বলো এটা সলভ কিভাবে দিবা তুমি আমাকে বলো। হ্যাঁ কি, হোল স্কয়ারের সূত্র পড়বে না, হোল স্কয়ার হবে না, মানে এই দুইটা অপশন তোমার বাদ আর কি। মানে -b প্লাস -√b² - 4ac/2 এটাই তো, এই সূত্রটাই দিবে গো, তাই না? হ্যাঁ, এই সূত্র দিয়ে করতে হবে, তখন এটার সূত্র দিয়ে করতে হবে। তো এইটার সূত্র আমাদেরকে এখন প্রতিপাদন করবো আর কি, কিভাবে আসে। তো একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে দেখতে এরকম। এখানে a is not equal to 0, কারণ এটা 0 হয়ে গেলে তোমার x স্কোয়ারের কোনো ভ্যালু থাকবে না, তোমার সমীকরণটা হয়ে যাবে bx plus c। তো এটা কি দ্বিঘাত সমীকরণ না, তাহলে a তো 0 হতে হবে। b আর c কি 0 হওয়া যাবে? হ্যাঁ যাবে। দ্বিঘাত সমীকরণ হতে হলে জাস্ট এক্স স্কোয়ার পদটা থাকলেই হলো, তাইলে ওটা দ্বিঘাত সমীকরণ, ওখানে এক্স আর সি দরকার নেই। তবে দ্বিঘাত সমীকরণ হতে হলে স্কোয়ার যুক্ত পদটা থাকতেই হবে, এজন্য এ ইজ নট ইকুয়াল টু 0 লেখা হয়েছে। ওকে, তাহলে এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণটা মনে রাখবে, এই আকারটা মনে রাখবে আদর্শ দ্বিঘাত সমীকরণ। এটা এখন কাজে লাগবে না, সামনে কাজে লাগবে, যদিও এটা তোমাদের অলরেডি মনে থাকার কথা। ওকে, এখন এখান থেকে এটা আমি সলভ করবো, এক্স এর ভ্যালু বের করবো, মানে ওই যে যে সূত্রটা তুমি বললা সেটা আমি বের করতে যাচ্ছি, কিভাবে করা যায়। তো আমি একটা কাজ করব, এটার সাথে 4a গুণ দেবো আর কি, 4a যদি গুণ দেই তাহলে দেখো তো এটা এটা লেখা যায় কিনা। 4a² x² প্লাস 4abx প্লাস 4ac এগুলো 0, 4a দ্বারা গুণ। ঠিক আছে, তারপর দেখো কি হয়। আমি এখন এটাকে হোল স্কোয়ার করে লিখতে যাচ্ছি, তাহলে আমি একটা পদ দিলাম 2ax হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ax 2 দুগুণে 4, আর এখানে আরেকটা বি লেখা যায়, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদটা, এটা হয়ে যাবে b²। ওকে, প্লাস 4ac যা আছে থাকুক। এখন দেখো 4ac, এখানে এই জিনিসটা এক্সট্রা নেওয়া হয়েছে, এটা তো এটাই, এটা তো এটাই, আর এটাকে হোল স্কোয়ার করে লিখছি, এইটা এক্সট্রা লিখছি আমি। তো এটা যদি এক্সট্রা লিখি তাহলে এইটা এর পাশে আমি মিনিমাইজ করে দিই, অর্থাৎ এখানে একটা b² নিয়ে আসি, হয়ে গেল। তাহলে দেখো এখানে হোল স্কোয়ার a² প্লাস 2ab প্লাস b² সূত্র পড়তেছে, এটাকে আমরা কি লিখতে পারি, 2ax প্লাস b হোল স্কোয়ার, আর ওই 4ac টাকে ওপাশে নিয়ে গেলে b² মাইনাস 4ac, এটা লিখতে পারি। তারপর 2ax ইকুয়াল টু কি লেখা যায়, 2x প্লাস b ইকুয়াল টু লেখা যায় √ b² মাইনাস 4ac, এখানে একটা প্লাস মাইনাস রুট করছে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এরপরে কাজ কি, 2ax টা থাকবে, b টাকে ওপাশে নিয়ে যাও, মাইনাস b প্লাস মাইনাস √ b² মাইনাস 4ac, তাহলে আমাদের দরকার x এর মান, তাহলে x হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস √ b² মাইনাস 4ac বাই 2a। তো এখানে দুইটা মূল আসবে, একটা প্লাস নিলে একটা আসবে, মাইনাস নিলে আরেকটা আসবে, তাহলে এইটা হলো আমাদের ওই সূত্রটার প্রতিপাদন। অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের মূলগুলা বের করতে পারি। তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা সূত্র, এই অ্যাটলিস্ট এই অধ্যায়ের জন্য। যে কোনো দ্বিঘাত সমীকরণ হোক, আমরা যদি ওই দ্বিঘাত সমীকরণের x² এবং ধ্রুবক পদের x² সহগ x এর সহগ এবং ধ্রুবক পদটা জানি, তাহলে আমরা ওই সমীকরণের মূলটা বের করে ফেলতে পারবো, সূত্র হচ্ছে এটা।
তাহলে সূত্রটা প্রথম কথা মুখস্থ রাখতে হবে। আর এই আর কি, মোটামুটি এটাই। ওকে, এটা গেল। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে মূল সমাধান করতে পারতেছি, দ্বিঘাত সমীকরণ আমাদেরকে দিলে আমরা সমাধান করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয় করা, এই টপিকটা পড়ো। মূলের প্রকৃতি। একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা যে আসবে দুইটা, সেগুলো কি রকম হবে, প্রকৃতিটা কি, সেগুলা কি বাস্তব হবে, সেগুলা কি অবাস্তব হবে, সেগুলা কি দুইটা সমান হবে নাকি দুইটা অসমান হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে, সেগুলো কিভাবে আমরা ডিফাইন করবো, সেটা আমরা বের করতে চাচ্ছি, মূলের প্রকৃতি নির্ণয় করবো। আচ্ছা, তাহলে ওটা কিভাবে নির্ণয় করা যায়? ওকে, তাহলে দেখো কিভাবে করতে পারি আমরা। আচ্ছা, আমি কি এটা তোমাদেরকে বুঝাই দিব নাকি আমি নিয়মগুলো লিখে দিলে তোমরা বুঝতে পারবে? মানে কথা হলো যে নিয়মগুলো লিখে দিলে ওগুলো মুখস্থ করলে হয়ে যায়, তো আমি বলি আর কি। আচ্ছা, তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, আমি এরকম একটা সমীকরণ নিলাম। এর যদি নেই, এটা দেখো হোল স্কোয়ার আকারে লেখা যাচ্ছে। তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু আমি জিরো লিখতে পারছি। তাহলে এখান থেকে যদি আমি এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু আমি নিই। আচ্ছা, একটু লেন্দি হয়ে যাচ্ছে জিনিসটা। আচ্ছা, তাহলে দুইটা মূলই আমার কি আসলো দেখো তো, বলো দুইটা মূল কি আসলো? বাস্তব আসছে এবং সমান আসছে, তাই না? দুইটা মূলই বাস্তব এবং সমান আসছে, এটাই তো হয়েছে। এরপরে আমরা আরেকটা সমীকরণ পাবো। এটা কি হোল স্কোয়ার সূত্র যাবে? হ্যাঁ, এটাও যাচ্ছে। এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি করো, আচ্ছা এখানে থ্রি হবে, সরি, তাইলে তাইলে মিলবে থ্রি। তাহলে এখানে আমরা এই সূত্রটা দিতে পারি। তো এখানে যদি আমরা মূলগুলো বের করি, তোমরা কি আমার কথা শোনা যাচ্ছে কি? Okay. তো এখানে দুটা মূল সমান আসলো, তার মানে আমি দুটা সমীকরণ নিছি আমি, এবং দুটা সমীকরণ থেকে মূলগুলা দেখতেছি সমান আসে। তো যদি সমান আসে, তাহলে আহ এখন এই দুটো সমীকরণের কোন বৈশিষ্ট্যটার জন্য আসলে সমান আসতেছে আমি এটা বের করতে চাচ্ছি। তো আমি দেখো তো এই প্রথম সমীকরণটার জন্য বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ভ্যালুটা বের করতে চাচ্ছি, ধরো না বের করতে যাচ্ছি। তো এটা যদি বের করো, তাহলে দেখো তুমি একটু খেয়াল করে দেখবা, বি এর মান এখানে মাইনাস ফোর স্কোয়ার মানে 16, মাইনাস ফোর এসি এটাও আসবে 16, 4 চক 16 আসবে, তাহলে এটা জিরো আসবে। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি টা জিরো আসবে। এখানে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ভ্যালুটা বের করি, তাহলে দেখো ওখানে টু রুট থ্রি হোল স্কোয়ার করলে 12 পাবা, আর এখানে 3 4 12 করলে ফোর এসি, এটাও 12 পাচ্ছ। তাহলে এটাও জিরো আসতেছে, তার মানে কি, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই টার্মটা যদি জিরো হয়, তাহলে আমাদের মূলগুলা কি আসতেছে, বাস্তব এবং সমান, বাস্তব এবং সমান। তাইলে এইটা হচ্ছে আমাদের সেই ফ্যাক্টরটা, যেটা দিয়ে আমরা ডিসাইড করতে পারবো সমাধান না করেই যে আমাদের মূলটা কি আসতে চলতেছে। তো আমাদের এইটার জন্য আসলো কি, আহ মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরো আসে, তাহলে আমরা দেখলাম যে দুইটা মূল্য বাস্তব এবং সমান আসছে। তো এখন সেটাই আসার কথা। দেখো তুমি যদি এটাকে এইভাবে চিন্তা করতা, এক্স এক্স এর ভ্যালু কি ছিল দেখো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এটাই ছিল না? এখন ধরে নাও আমরা ধরে নিয়েছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা জিরো। তাহলে এটা যদি জিরো হয়, তাহলে বি প্লাস মাইনাস এটা জিরো ধরলাম বাই টু এ, তাহলে তোমার এক্স কি আসতেছে, মাইনাস বি বাই টু এ। তাহলে দেখো তো এই যে মূলটা, এটা অবশ্যই একটা বাস্তব, বাস্তব আসছে, মাইনাস বি বাই টু এ। তো এইটা হচ্ছে কথা, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরো হয়ে যায়, তাহলে তোমার দুইটা মূলই কি আসবে, বাস্তব আসবে, এবং সেগুলোর ভ্যালুটা কি হবে, মাইনাস বি বাই টু এ। এটা আমি মুখস্থ করতে বলতেছি না, আমি জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে বিটাও তো একটা
বাস্তব সংখ্যা থাকবে আমাদের, এবং বিটাও বাস্তব বিটা হচ্ছে তোমার বি আর এ মূলত অমূলত হতে পারে, যেটাই হোক, তবে এটা বাস্তব তো আসবে। হ্যাঁ, বাস্তব আসবে। তো এটাই আর কি। তো তুমি এটা যেটা করতে পারো, তুমি যেটা বলছিলাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরো হয় তাহলে কি হবে, উল্টা বাস্তব অংশ মানুষ। তো এখন আমরা এই জিনিসটাই লিখবো। এটাই হলো না, মূলগুলো বাস্তব ও সমান। আচ্ছা, তুমি আরেকটা জিনিস দেখো এখন। তুমি যদি এইটার দিকে তাকাও, দুইটা সমীকরণে দেখো, প্রথম সমীকরণের মূলগুলা দুইটাই হচ্ছে মূলদ, টু আর টু মূলদ সংখ্যা। দ্বিতীয় সমীকরণের মূলগুলো দুইটাই অমূলক, রুট থ্রি রুট থ্রি। তাহলে দেখো, একবার মূলত আসলো, একবার অমূলত আসলো। তাহলে মূলত কখন আসবে, অমূলত কখন আসবে, সেটাও তো ডিফাইন করতে হবে আমাদের, বলতে হবে। আচ্ছা, আমাদের এইটুকু বললে হবে না যে বাস্তব সমান মূলত নাকি অমূলত, সেটাও বলে দিতে হবে। তো এখন কখন মূলত আসলো এবং কখন অমূলত আসলো, এটা আমাকে বুঝতে হবে। তো তুমি দেখো, জেনারেলাইজ ভাবে যখন আমি বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো ধরছিলাম, তখন এক্স এর ভ্যালুটা আসতেছিল মাইনাস বি বাই টু এ। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, বি আর এ, বি কি ছিল, এক্স এর সহগ, আর এ কি ছিল, এক্স স্কোয়ার এর সহগ, তাই না? এখন বি আর এ যদি মূলত হয় তাহলে এক্স ও মূলত হবে, বি আর এ যদি অমূলত হয় তাহলে এক্স ও অমূলত হবে। তার মানে এখান থেকে কি বুঝতেছো, যে এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ যদি মূলত হয় তাহলে মূলটাও মূলত হবে, এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ যদি অমূলত হয় তাহলে মূলটাও অমূলত হবে। তুমি তো যে কোনো একটা যদি অমূলত হয়ে যায় তাহলে মূলটা অমূলত হবে। ধরো বিটা মূলত, বিটা ধরে নাও টু, এটা ধরে নাও রুট থ্রি, এইরকম আছে। তাহলে এটা কিন্তু একটা অমূলত সংখ্যা। অর্থাৎ বি আর এর মধ্যে যে কোনো একটা যদি অমূলত হয়ে যায় তাহলে মূলটা অমূলত হয়ে যায়। জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে আমরা এটা লিখতে পারি না, যে এ ও বি যে কোনো একটি মূলত হলে, যে কোনো একটি অমূলত হলে মূলগুলো অমূলত পাওয়া যাবে। তাহলে মূলগুলো অমূলত হবে, অন্যথায় মূলত। এ আর বি যদি দুইটাই অমূলত হয়, মূলত হয়, তাহলে ওটা মূলত, মূলত পাবার। বুঝতে পারছো কিনা বলো তো, তোমরা বুঝতেছো কি? আচ্ছা, okay. আরেকটা জিনিস দেখো, এখানে কি হচ্ছে, দুই ক্ষেত্রে হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। অর্থাৎ মূলগুলো সমান হয়ে গেলে হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। অর্থাৎ তোমার যে রাশিটা যেটা তোমাকে দিবেন, এইটা রাশি তোমাকে দিছে না, মূলগুলো যদি সমান হয়ে যায় তাহলে ওটাকে তুমি হোল স্কোয়ার আকারে, অর্থাৎ পূর্ণবর্গ আকারে লিখতে পারতেছো, তাই না? সেটাই তো হয়েছে। তাহলে আমরা এটাও লিখতে পারি, যদি বি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জিরো হয়, মূলগুলো যদি বাস্তব অংশ সমান হয়, তাহলে রাশিটা কি হয়ে যায়, পূর্ণবর্গ। অর্থাৎ ওইটা হলে কি কি হতে পারে আমি ওইটা লিখছি। তিনটা হয়ে গেল। আরেকটা টার্ম আছে আমাদের, সেটা হচ্ছে দ্যাট ইজ গ্রাফ। এইটা আজকে পেন্ডিং আমি লিখলাম। এটা আমরা কালকে যখন গ্রাফটা পড়ে ফেলবো, প্রত্যেকটা কারেসপন্ডেন্ট গ্রাফটা কিরকম হবে আমি দেখাই দেবো। আপাতত এটা আমি ফাঁকা রাখতেছি। গ্রাফও আমাকে বুঝতে হবে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসে গেলে জিরো হলে ওই রাশিটা যে তুমি নিছো সেটা গ্রাফটা আসলে কিরকম আসবে। ঠিক আছে, আপাতত এটা রাখতেছি, কালকে পড়বো। এরপরে দেখো, আমরা একটা পড়ছি, আরো দুইটা হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসে গেলে জিরো হলে কি হবে এটা পড়লাম। তো যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হবে, যদি লেস দেন জিরো হয় তাহলে কি হবে, এই দুইটা পড়লে শেষ আর কি। আচ্ছা, দেখি তাহলে। আচ্ছা, তাহলে এখান থেকে
ওকে, এটা একটু খেয়াল করো। 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা ইকুয়াল টু 0। আমি একটা সমীকরণ নিলাম, এটা আমি সলভ করব। আচ্ছা, সলভ যদি করি, সলভ যদি করি, আচ্ছা আমি তো জাস্ট বোঝানোর জন্য করতেছি, তুমি একটু ক্যালকুলেটরটা হাতে নাও তো, ক্যালকুলেটর হাতে নিয়ে যেটা সমাধানটা কি হবে একটু আমাকে বল। মিডল টার্ম করে করতে পারবা, তুমি জাস্ট জিনিসটা যাতে দ্রুত হয় এই জন্য আমি একটু ক্যালকুলেটর দিয়ে তোমাকে করতে বলছি। করো তো, কি হবে? অন্য পারো তো ক্যালকুলেটর দিয়ে করতে? 2 আর মাইনাস হাফ, হ্যাঁ এটাই আসল কথা, 2 আর মাইনাস হাফ। তারপরটা বলো তো। এগুলো কিন্তু মিডল টার্ম দিয়ে করতে পারবা, বা সমাধান তো করতে পারবা সমীকরণ, সেটা আমরা শিখলাম হোল স্কোয়ার করে। হ্যাঁ, আরেকবার সরি। 1 আর মাইনাস, ওকে। এটা হুম, মানে এরকম। ঠিক আছে, তাহলে আমি তিনটা সমীকরণ নিচ্ছি, এখানে তিনটা সমীকরণের সমাধানটা করছি ক্যালকুলেটর দিয়ে করলাম। এখন আমার ওটা বিষয় না, আমার বিষয় হচ্ছে যে সমীকরণগুলো মূলগুলো আসলো আসলো কি, সে কিভাবে সলভ করলাম দ্যাট ডাজেন্ট ম্যাটার। আহ এখন দেখো, আমি যদি ওই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা এবার বের করতে চাই প্রথমটার ক্ষেত্রে, তাহলে এটা দেখো, প্রথমের ক্ষেত্রে বি স্কোয়ার ভ্যালু হবে 9, আর বি স্কোয়ারের ভ্যালু 3 3 9, আর ফোর এসির ভ্যালু হবে 2 2 4, 4 চক 16, পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা আসছে 25, উইচ ইজ গ্রেটার দেন 0। তারপরের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা বের করি, 2 2 4, 3 2 3 4 12 প্লাস 12 আসবে, এটা আসতেছে 16, এটাও গ্রেটার দেন 0। এটা যদি বের করি, এটা যদি বের করো তাহলে এটা আসবে 4 4 চক 16, দ্যাট ইজ 16, এটা আসবে 20, এটাও গ্রেটার দেন। তার মানে কি আছে, তিনটা সমীকরণ নিলাম, ভিন্ন ভিন্ন সমীকরণ, যাদের মূলগুলো কি আসছে দেখো তো, বাস্তব আসছে অসমান, বাস্তব এবং অসমান। 2 মাইনাস হাফ, 1 মাইনাস 3, মাইনাস 1 প্লাস রুট 5, মাইনাস 1 মাইনাস রুট 5, তাহলে এগুলো সবগুলো কিন্তু বাস্তব, ওকে, বাট অসমান। তার মানে মূলগুলো, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি টার্মটা যদি গ্রেটার দেন 0 পাও, তাহলে তুমি বলতে পারবা মূলগুলো যেটা পাবা তুমি বাস্তব এবং অসমান পাবা, তাই না? বাস্তব এবং অসমান পাবা। এখন কথা হলো যেটা, সেটা সেটা হলো, আচ্ছা আগে ওটা লিখে নিই। এক, মূলগুলো কি পাইছি? বাস্তব ও অসমান, সমান না কিন্তু। আচ্ছা, এবার কি তুমি আর পূর্ণবর্গ আকারে লিখতে পারবা? পারবা না, এটা আর পূর্ণবর্গ আকারে লেখা যাবে না যদি বি স্কোয়ার মাইনাস ফোর সিক্স, শুধু সেটা কখন করা যাবে যদি কিনা বি স্কোয়ার মাইনাস ফোর সিক্স 0 হয় সে। এখন এখানে যেটা আমি তোমাকে একটু তোমার নজরটা নিতে চাই সেটা হচ্ছে এখানে, তুমি দেখো তো, এই তিনটা সমীকরণের মধ্যে অমূলত কোথায় আসছে, অমূলত মূল কোথায় আসছে? লাস্টেরটাতে। অমূলত মূল লাস্টেরটাতে আছে, এই যে রুট 5, এটা অমূলত, রুট 5 অমূলত। তাহলে লাস্টের সমীকরণটার জন্য অমূলত আসছে, আর বাকি দুইটা সমীকরণের জন্য মূলগুলা মূলত, মূলতেই আসছে। তাহলে কখন এবার মূলত হবে অমূলত হবে, এবার কিভাবে বুঝবো? এটা তো বি আর এ চিহ্ন দিয়ে বুঝছি। এখন দেখো এখানে অমূলত আসছে, কিন্তু তোমার এগুলা কি মূলত অমূলত আছে? নাই তো, এখানে কিন্তু দুইটাই মূলত। দেখো, একটু খেয়াল করো, বি স্কোয়ার মাইনাস ফোর সি গ্রেটার দেন 0 হয়েছে, কিন্তু আমরা যেটা পড়লাম যে অমূলত মূল এর আগেরটাতে কখন আসতেছিল, যদি বি স্কোয়ার বা এক্স স্কোয়ার বা এক্স এর সহগটা যে কোনো একটা কি হয়ে যায়, মূলত হয়ে যায়, তাইলে আসবে। কিন্তু এখানে দেখো যে দুইটাই তো মূলত আছে, তো এইটা তাও অমূলত আসছে মূলটা, তাহলে এটা আমরা বুঝবো কিভাবে তাহলে? তো এইটার ক্ষেত্রে একটু আলাদা বোঝার উপায় আছে, সেটা কি, যে তুমি বি স্কোয়ার মাইনাস ফোর এর ভ্যালুটা দেখো, বি স্কোয়ার মাইনাস ফোর এর ভ্যালুটা দেখো, এটার ক্ষেত্রে 20, এটার ক্ষেত্রে 16 এবং এটার ক্ষেত্রে 25। পার্থক্যটা কি? পার্থক্যটা কি, প্রথম দুইটার ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা একটা পূর্ণবর্গ রাশি, 16 এবং 25, 5 5 25, 4 4 16।
দ্বিতীয় লাস্টেরটার ক্ষেত্রে এটা পূর্ণবর্গ রাশি না। 20 এটা কি পূর্ণবর্গ রাশি? না। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে তুমি মূলগুলো অমূলক পাবা। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে তুমি মূলগুলা কি পাবা? মূলক পাবা। দ্যাট ইজ, সেটাই হচ্ছে কেস। তুমি দেখো, তুমি তুমি যদি বুঝতে চাও, এই যে দেখো, এখান থেকে দেখো, এক্স ইকুয়াল টু আমরা কি পড়ছি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাই তো? এখন এইবার তো বি স্কোয়ার মাইনাস ফোর এসির একটা ভ্যালু আছে, বি বাই টু এ, এগুলো তো সব মূলত, মূলতেই পাবা। বি আর এর মান যদি মূলত হয় তাহলে মূলতেই পাবা। এখন এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তুমি টার্মটা তুমি চিন্তা করো তো, এটা যদি অমূলত হয়, সরি এটা যদি পূর্ণবর্গ না হয়, তাহলে এখানে কিন্তু একটা অমূলত সংখ্যা চলে আসবে। যেমন 20, 20 হলে কি হবে? 20 হলে এটাকে আমরা লিখতে পারবো 4 5 টু রুট ফাইভ, এই যে অমূলত সংখ্যাটা চলে আসছে। অর্থাৎ এই টার্মটা যদি পূর্ণবর্গ হয় তাহলে এখানে তুমি কোনো অমূলত সংখ্যা পাবা না। এই টার্মটা যদি মূলত হয়, সরি পূর্ণবর্গ হয়, তাহলে তুমি এখানে মূলত সংখ্যা পাবে। তো এইটাই আর কি। তাহলে এখানে আমি নিয়মটা যেটা লিখতে পারি, তোমার হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি পূর্ণবর্গ হলে, পূর্ণবর্গ হলে মূলত পাবো, মূলত পাবো। ঠিক আছে? আহ আহ, কিন্তু পূর্ণবর্গ না হলে অমূলত পাবো। কিন্তু না তবে, তবে কি? এই লাইনটা কি বুঝতে পারছো স্বর্গ? তুমি কি আসো তো ক্লাসে? না, ঘুমাচ্ছ না তো? ঠিক আছে। তাই নাকি? আমি তো খেয়ালই করিনি। আচ্ছা, তাহলে এটা গেল, আমরা এটা পড়ে ফেলি। হ্যাঁ, কিছু বলছো? আর আচ্ছা দেখো, আরে ওকে, আরেকটা জিনিস তোমাকে এখানে আমি নজর কাড়াইতে চাই, সেটা হচ্ছে দেখো, অমূলত মূলটা যখন এবার আসছে, হ্যাঁ, অমূলত মূলটা যখন আসছে, ওরা জড়ায় জড়ায় আসছে। ঠিক আছে? ওই যে জটিল সংখ্যার অনুবন্ধীর মতো, -1 প্লাস রুট ফাইভ, -1 মাইনাস রুট ফাইভ, এই দুইটাকে আমরা বলে থাকি পরস্পরের অনুবন্ধী। মানে জটিল সংখ্যার মতো এই জিনিসটা, কনসেপ্টটা অনেকটা, যে অনুবন্ধী কি হবে, যে ওই যেটার জটিল, সরি অমূলত পার্ট, এই এই পুরাটাই তো অমূলত। তবে এটাকে যদি তুমি একটা একটা মূলত আর আরেকটা অমূলত পার্টে ভাগ করতে পারো, তাহলে অমূলত পার্টটার আগের যে চিহ্নটা সেটা তুমি যদি চেঞ্জ করে যাও তাহলে এটার অনুবন্ধীটা পাবে। মানে এরকম বোঝাচ্ছি, টু প্লাস ধরে নাও রুট সিক্স আছে, তো এইটার অনুবন্ধী তোমাকে যদি বলে, তুমি বলবো টু মাইনাস রুট সিক্স। ওকে, তোমাকে যদি বলে রুট থ্রি প্লাস ওয়ান, এটার অনুবন্ধী কি হবে? তুমি বলবা মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান। অর্থাৎ অমূলত পার্টটার আগের চিহ্নটা যদি চেঞ্জ করে দাও তাহলে তুমি সেটার অনুবন্ধী, কারেসপন্ডিং অনুবন্ধীটা পাই যাবা। এবং এটার ক্ষেত্রে যেটা হয়, যে যদি মানে বি স্কোয়ার মাইনাস ফোর এর ক্ষেত্রে গ্রেটার দেন জিরো পাও, এবং যদি মূলটা অমূলত হয়, একটা মূল যদি অমূলত হয়, তাহলে তার আরেকটা মূল যেটা আসবে সেটা হবে তার ওইটার অনুবন্ধীটা। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তুমি একটা সমীকরণ সমাধান করলা, করে তুমি একটা মূল পাইলে -1 প্লাস রুট সেভেন, তাহলে আরেকটা মূল তোমাকে চিন্তাও করতে হবে না, বাইরে করতে হবে না, তুমি শিওর থাকো আরেকটা মূল -1 মাইনাস রুট সেভেন নিয়ে আসবে। অর্থাৎ এইটার অনুবন্ধীটা আসবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় ওরা আসবে। এইটা হচ্ছে কনসেপ্ট ছিল আর কি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অমূলত মূল হলে, অমূলত মূল হলে জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ায় থাকবে, জোড়ায় থাকবে। জোড়ায় থাকবে মানে কি? অনুবন্ধী থাকবে, অনুবন্ধী, অনুবন্ধী হবে আর কি, বলতে তা কি হবে, অনুবন্ধী হবে।
বুঝতে বুঝতে পারছো কি জিনিসটা? এটা হলো, এবং আরেকটা লাস্টে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে গ্রাফ, যেটা আমি বললাম এর পরের দিন আমি শিখাবো। ওকে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে কি হবে এটা আমি বলছি, এরপর লেস দেন জিরো হলে কি হবে এটা আমি বললে শেষ করবো আজকে। একটু বেশি সময় লাগলো কিন্তু জিনিসটা শেষ করে দিই। বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু লেস দেন যদি জিরো হয় তাহলে জিনিসটা কিরকম? তাহলে তুমি বলো তো কি হবে? তোমার মনে আছে, মনে পড়ছে জিনিসটা কি হবে? মানে জটিল আসবে আর কি। তুমি এই দুইটা সমীকরণ সলভ করো, ক্যালকুলেটর দিয়ে করো। ক্যালকুলেটর দিয়ে করো তো সলভ। সেইটা আর কি সলভ করে, এটা হচ্ছে তোমার বুঝতে পারতেছো প্লাস মাইনাস আই আসবে, তাই না? আর এটা সলভ করো তো কি আসবে ফার্স্ট? এটাই তো, তাই না? তাহলে দেখো, এটাই যদি হয় মাইনাস ওয়ান প্লাস টু আই এবং মাইনাস ওয়াই মাইনাস টু আই, তার মানে কি আসলো? এগুলা জটিল না? মূলগুলা জটিল সংখ্যা তো। তো যেটা আসলো, আচ্ছা ওটা এখন দেখো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ভ্যালুটা বের করি আমরা। বি স্কোয়ার কিন্তু এক্সই নাই, এক্স এক্স এর এক্স নাই মানে কি, জিরো ইন্টু এক্স, মানে বি এর ভ্যালু এখানে জিরো, তাহলে জিরো স্কোয়ার মাইনাস ফোর, এটা মাইনাস ফোর লেস দেন জিরো। বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ফোর মাইনাস চারপাশে কুড়ি মাইনাস সিক্সটিন লেস দেন জিরো, মানে কি লেস দেন জিরো আসলে তোমার মূলগুলা কি আসলো? মূলগুলো আসলো কি? জটিল মূল আসলো, জটিল মূল আসলো। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি না যে এক নম্বরে কি লিখতে পারি, এটা যদি জিরো হয় তাহলে মূলগুলো জটিল হবে, মূলগুলো অবাস্তব হবে। অবাস্তব হবে, এটা লেখ, অবাস্তব, এটা লেখ, অবাস্তব। দুই, দুই হচ্ছে এখানে একটা খেয়াল করো, মূলগুলা যে আসছে, এইখানে মূল একটা হচ্ছে আই আর মাইনাস আই, এদের মধ্যে সম্পর্কটা কি একটু বলো তো? আই আর মাইনাস আই এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এইটা বললো মাইনাস মাইনাস ওয়ান প্লাস টু আই, মাইনাস ওয়ান মাইনাস টু আই, এই দুইটার মধ্যে সম্পর্ক কি? জটিল সংখ্যায় কি পড়ে আসছে, এই দুটার মধ্যে কি সম্পর্ক? এই দুটাকে আমি রিলেট করব কি দিয়ে, কোন সেই টার্মটা দিয়ে রিলেট করবো? পরস্পর কি? হ্যাঁ, হ্যাঁ, রাইট, পরস্পরের অনুবন্ধী। তার মানে দেখছো মূলগুলো আসছে, অবাস্তব আসছে এবং পরস্পরের অনুবন্ধী আসছে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য যে মূলগুলো পরস্পরের অনুবন্ধী হবে। ঠিক আছে, অর্থাৎ হবে এটা এ প্লাস মাইনাস আই, একটা যদি এ প্লাস আইবি হয়, একটা এ মাইনাস আইবি। আর থার্ড যেটা, সেটা হচ্ছে গ্রাফ, যেটা আমরা আজকে অবশ্যই শিখবো না, থাকবে এটা। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি, আমি ডিটেলসেই বলছি সবকিছু যে কোনটা কি হবে। আচ্ছা, তোমার একটা পরীক্ষা করি তাহলে, ফাইভ মাইনাস সিক্স আই, একটা মূল যদি এটা পাই তাহলে আরেকটা মূল কি হবে স্বর্গ?
ওর কি ক্লাসে আছে? হ্যাঁ। কি হবে আরেকটা মূল বলো? তুমি যদি বুঝে থাকো তাহলে তো পারার কথা। 2 নম্বর লাইনে লেখা আছে মূলগুলো পরস্পরের অনুবন্ধী হবে। এখন বলার চেষ্টা করো কি হবে? এই কি বলো? আচ্ছা ওটাও বাদ দিই। 5 - 6i এর অনুবন্ধী কি হবে এটা বলো। হ্যাঁ এটা বলতে পারছো না কেন? 5 + 6i, তো তোমাকে তো বলেই দিছি মূলগুলো পরস্পর অনুবন্ধী হবে। আর অনুবন্ধী বের করার আমরা শিখি নাই। জাস্ট আই এর চিহ্নটা চেঞ্জ করে দিতে হয়। তুমি 6 + 5i কেন বললা বলো তো? এটা বললে হবে? হবে না, জটিল সংখ্যা পড়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তাইলে দেখো আমরা মোটামুটি শেষ করছি। তাহলে এই এইটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করব, এই b² - 4ac টাকে, যেটাকে আমরা বলবো ডিটারমিনেন্ট। ঠিক আছে, ডিটারমিনেন্ট বা নিশ্চয় বা নির্ণায়ক। বা আরেকটা নাম আছে বাংলায়, পরিখায়ক। আর কি নাম আছে? আরেকটা নাম আছে ইংরেজি, ডিসক্রিমিনেন্ট। তাই বলো, আমরা এইটার নামে ডাকবো কি, নিশ্চয়ক আর ডিটারমিনেন্ট নাম দিয়ে, পড়াতে ডি। এই ডিটা ডিফাইন করে দিবে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা কিরকম হবে, বাস্তব, সমান, অসমান, মূলক, অমূলক, পূর্ণবর্গ, এভরিথিং, এটা দিয়ে। তো সবগুলা ডিটেলসে আলোচনা করা হয়েছে, আজকে আমি এখান থেকে রাখতেছি। তুমি চাইলে তোমার বইয়ের বইটা খুলতে পারো, বইয়ের 1 নম্বর থেকে শুরু করতে পারো, 1 থেকে 10 পর্যন্ত যে ম্যাথ গুলো আছে পশ্চিমা ম্যাথের বইয়ে, এই কিংবা তুমি হচ্ছে কেতাবের বই যেটাই বলো, সেগুলো খুলো। খুলে দেখবা যে এইগুলো যে ম্যাথ আছে তুমি কয়েকটা ট্রাই করার চেষ্টা করি, আমি দেখাই দিলাম না, তুমি জাস্ট ট্রাই করার চেষ্টা করবা। ওকে, মানে আমি যদি করে দিব কিন্তু আমার ভরসা থাকিও না, তুমি নিজে ট্রাই করো, কারণ তোমাকে থিওরি আমি বলে দিছি। 1 থেকে 10 নম্বর ম্যাথ গুলো তুমি দেখতে পারো এবার। তো ঠিক আছে, আজকে এখান থেকে। সালাম।